নৃশংস মাস, যেই মাসে ছাত্র জনতার উপর নির্বিচার বুলেট চালায় শেখ হাসিনা সরকার। নড়ে ওঠে ১৬ বছরের ফ্যাসিবাদী মসনদ, ১৪০০ শহীদ আর প্রায় ২০,০০০ আহতের আত্মত্যাগের ঋণ এখনও খুঁজে ফিরছে নতুন বাংলাদেশকে। একদিকে সাধারণ মানুষ উচ্চ মুদ্রাস্ফীতি আর দুর্নীতি নিয়ে দিশেহারা, সাথে মানবাধিকার লঙ্ঘনের দায়ে মার্কিন নিষেধাজ্ঞার মতো বিষয়গুলোও রয়েছে। আর ঠিক অন্যদিকে তৎকালীন সরকার জুন মাসে প্রতিবেশী দেশের সাথে বিভিন্ন বিতর্কিত প্রতিরক্ষা ও রেল ট্রানজিট চুক্তি নিয়ে ব্যস্ত। সূত্র বলছে, পশ্চিমা বলয় থেকে দূরে সরে গিয়ে ক্ষমতা টিকিয়ে রাখতে একটি শক্তিশালী মিত্রের সমর্থন নিশ্চিত করাই ছিল এই চুক্তিগুলোর পেছনের মূল লক্ষ্য। ঠিক এরকম একটা উত্তপ্ত রাজনৈতিক আবহাওয়ার মধ্যেই ৫ই জুন হাইকোর্ট একটি রায় দেন। ২০১৮ সালে কোটা ব্যবস্থা বাতিল করে যে সরকারি পরিপত্র জারি করা হয়েছিল, এই রায়ে সেটাকে অবৈধ ঘোষণা করা হয়, অর্থাৎ কোটা ব্যবস্থা আবার ফিরে আসে। আমাদের সোর্সগুলো দাবি করছে এই রায়টি মূলত ওই বিতর্কিত রাষ্ট্রীয় চুক্তিগুলো থেকে জনগণের মনোযোগ সরানোরই একটা কৌশল ছিল। কিন্তু কে জানত এই কৌশলটি যে একদম অগোচরে এক ভয়াবহ ঝড়ের বারুদ তৈরি করে দিচ্ছিল, সেটা হয়তো তখন কেউই গুণাক্ষরেও ভাবতে পারেনি। এবার আসি দ্বিতীয় ধাপে, কোটা সংস্কার আন্দোলন। জুলাইয়ের শুরুর দিকটায় কিন্তু তরুণ প্রজন্মের নেতৃত্বে এই আন্দোলন একেবারে শান্তিপূর্ণভাবেই চলছিল। শিক্ষার্থীরা তাদের যৌক্তিক দাবি নিয়ে রাস্তায় নেমেছিল, কিন্তু পুরো পরিস্থিতি ১৮০ ডিগ্রি ঘুরে যায় ১৪ই জুলাই। তৎকালীন প্রধানমন্ত্রীর একটি সংবাদ সম্মেলনে করা মন্তব্য পুরো দৃশ্যপটকে যেন এক ধাক্কায় বদলে দেয়। সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? আর শিক্ষার্থীরা সেই মন্তব্যটিকে ব্যঙ্গাত্মকভাবে নিজেদের স্লোগানে পরিণত করে, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। এই স্লোগানটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে শিক্ষার্থীদের অবিশ্বাস্য দ্রুততায় সংঘবদ্ধ করে তোলে। আর এভাবেই রাতারাতি পুরো দেশে এই আন্দোলন সম্পূর্ণ এক নতুন মাত্রা পেয়ে যায়। আমাদের তৃতীয় ধাপ, সংঘাত ও আত্মত্যাগ। এখান থেকেই আসলে আন্দোলনের রূপ ভয়ঙ্কর হতে শুরু করে। অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে বলতে হচ্ছে কিভাবে একটা সম্পূর্ণ শান্তিপূর্ণ ছাত্র আন্দোলন চরম সংহিংসার শিকার হলো। এই টাইমলাইনটার দিকে তাকালেই সেই ভয়াবহ দিনগুলোর একটা চিত্র পাওয়া যায়। ১৫ই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের ওপর, বিশেষ করে নারী শিক্ষার্থীদের ওপর চরম সংহিংস হামলা চালানো হয়। এরপর ১৬ই জুলাই রংপুরে পুলিশের গুলিতে শহীদ হন আবু সাঈদ। ১৮ই জুলাই শহীদ হন মুগ্ধ। জেনজি বা এই নতুন প্রজন্মের তরুণ শিক্ষার্থীরা আক্ষরিক অর্থে নিজেদের বুকের রক্ত দিয়ে আন্দোলনের ভ্যানগার্ডে বা অগ্রগামী শক্তিতে পরিণত হন। ২১শে জুলাই সুপ্রিম কোর্ট ৯৩% মেধাভিত্তিক নিয়োগের রায় ঠিকই দিয়েছিল, কিন্তু ততক্ষণে আসলে অনেক দেরি হয়ে গেছে। সুতরাং এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটি হল রাষ্ট্রীয় বাহিনী এবং সরকারদলীয় ছাত্র সংগঠনের ওই নিষ্ঠুরতায় আন্দোলনের মূল লক্ষ্যকে একেবারে খাদের কিনারা থেকে বদলে দেয়। যে আন্দোলন শুরু হয়েছিল কোটা সংস্কারের দাবি নিয়ে ছাত্রদের ওপর ওই নির্মম রক্তপাতের পর, সেটাই পরিণত হয় এক দফার আন্দোলনে। আর সেই এক দফাটি হল সরকারের পতন। এবার আসি চতুর্থ ধাপে, সর্বস্তরের গণ অভ্যুত্থান। ওই এক দফার দাবি থেকেই শুরু হয় সর্বস্তরের মানুষের অংশগ্রহণে এক ঐতিহাসিক গণ অভ্যুত্থান। ছাত্রদের এই আন্দোলন তখন আর শুধু বিশ্ববিদ্যালয় চৌঘাটের মধ্যে আটকে নেই। চলুন দেখি কিভাবে এটা দাবানলের মতো ছড়িয়ে পড়ল। যখন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপরও গুলি চালানো হলো, তখন তা সাধারণ মানুষের বিবেকে গভীরভাবে নাড়া দেয়। স্কুল কলেজের শিক্ষার্থী, ঢাকার মধ্যবিত্ত সমাজ, সাংবাদিক, সাবেক সামরিক কর্মকর্তা থেকে শুরু করে নানা পেশার মানুষ সবাই এই আন্দোলনে যুক্ত হতে শুরু করেন। পুরো সমাজটাই যেন এক কাতারে এসে দাঁড়ায়। এরপর আসে ৫ই আগস্ট। এই দিনটি বাংলাদেশের ইতিহাসে এক চূড়ান্ত পরিণতি নিয়ে হাজির হয়। লাখো জনতা লং মার্চ টু ঢাকা কর্মসূচির মাধ্যমে গণভবনের দিকে এগোতে থাকে। জনতার এই বাঁধ ভাঙা স্রোতের মুখে দাঁড়িয়ে থাকতে না পেরে টানা ৪ বার ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী হঠাৎ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন। আর এভাবেই পতন ঘটে একটি দীর্ঘ শাসনামলের। তবে এই বিজয়ের পেছনে যে চরম মানবিক মূল্য চোকাতে হয়েছে, সেটা কোনোভাবেই ভুলে যাওয়ার মতো নয়। সূত্র থেকে প্রাপ্ত তথ্য বলছে, এই অভ্যুত্থানে ২০০০-এরও বেশি মানুষ শহীদ হয়েছেন, আর ৩০,০০০-এরও বেশি মানুষ আহত হয়েছেন বা চিরতরে পঙ্গুত্ব বরণ করেছেন। এই অসীম আত্মত্যাগের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা। আমাদের শেষ ধাপ, একটি নতুন বাংলাদেশ। এত রক্ত আর ত্যাগের বিনিময়ে যে নতুন অধ্যায়ের সূচনা হলো, সেটাই এই নতুন বাংলাদেশ। কিন্তু ক্ষমতা হস্তান্তরের পরপরই যে বিশাল রাজনৈতিক আর সামাজিক শূন্যতা তৈরি হয়েছিল, সেটা সামলানোই ছিল প্রথম বড় চ্যালেঞ্জ।
8ই আগস্ট নোবেলজয়ী ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। তবে এই নতুন পথ চলা মোটেও মসৃণ ছিল না। আগস্টের মাঝামাঝি সময়ে শাহবাগের সংখ্যালঘুদের অধিকারের দাবিতে অবরোধ হয়। এর রেশ কাটতে না কাটতেই আগস্টের শেষের দিকে ফেনী এবং কুমিল্লা অঞ্চলে আঘাত হানে এক স্মরণকালের ভয়াবহ বন্যা। কিন্তু জানেন তো, এই দুর্যোগের সময় দেশবাসী এক অভূতপূর্ব ঐক্যের প্রমাণ দেয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ত্রাণ তহবিলে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে দেয় যে এই জাতি যেকোনো সংকটে কতটা একতাবদ্ধ হতে পারে। উৎসগুলোর বর্ণনায় বলা হয়েছে এই নতুন স্বাধীনতাকে বাধাগ্রস্ত করতে এবং ভূ-রাজনৈতিক অস্থিরতা তৈরি করতে নানা ধরনের ষড়যন্ত্র চলছিল। কিন্তু তরুণেরা ছিল একেবারে অবিচল। আর তাদের এই দৃঢ়তার প্রমাণ মেলে সেই জনপ্রিয় স্লোগানটিতে, প্যাট্রিয়া ও মুয়ের্তে, বা মাতৃভূমি অথবা মৃত্যু। হাজারো প্রাণের বিনিময়ে অর্জিত এই দেশকে রক্ষা করতে জেনজি বা তরুণ প্রজন্মের এই স্পিরিটই বলে দেয় তারা কোনোভাবেই আর পেছনে ফিরে তাকাতে রাজি নয়। আমরা আজকের এই আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ আমরা দেখলাম কিভাবে একটি সাধারণ দাবি এক ঐতিহাসিক গণ অভ্যুত্থানের রূপ নিল, কিন্তু সবশেষে একটা বিরাট প্রশ্ন কিন্তু আমাদের সামনে থেকেই যায়। এত গভীর আত্মত্যাগ এবং রক্তের বিনিময়ে পাওয়া এই দেশ কিভাবে তার ক্ষত সারিয়ে তুলবে, কিভাবে তার একটি শক্তিশালী গণতান্ত্রিক কাঠামো পুনর্গঠন করবে? এই প্রশ্নটি আজ আপনাদের সবার ভাবনার খোরাক হয়ে থাক। আজকের এই বিশ্লেষণটি আমরা এখানেই শেষ করছি। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।